আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে নতুন একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, চাহিদা বা ডিমান্ড নিয়ে। আমরা প্রথমে জেনে নিব চাহিদা কি। আমরা সাধারণত মনে করি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ভাষায় কোনো কিছুর আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে না। বন্ধুরা, আমি ধরে নিলাম আমার একটি গাড়ি টাকার আকাঙ্ক্ষা করলাম, ইচ্ছা করলাম, কিন্তু আমার টাকা নেই, সুতরাং সেটাকে আমরা চাহিদা বলতে পারি না। তাহলে অর্থনীতির ভাষায় চাহিদা কাকে বলে? অর্থনীতির ভাষায় চাহিদা বলতে বোঝায় কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং ওই দ্রব্য ক্রয় করার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছাকে চাহিদা বলে। তাহলে বুঝলাম কি, অর্থনীতির ভাষায় চাহিদা হওয়ার জন্য তিনটি শর্ত। প্রথমত হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকতে হবে, আবার ওই দ্রব্য ক্রয় করার আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং সর্বশেষ যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে কোন দ্রব্য ক্রয় করার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। অর্থনীতির ভাষায় কোনো কিছু চাহিদা হতে হলে এই তিনটি শর্ত পূরণ করতে হবে। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে চাহিদা কাকে বলে এবং চাহিদা হওয়ার জন্য শর্ত কি। এখন যদি আমি নিজেকে প্রশ্ন করি, তাহলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলে? অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। অর্থাৎ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা অথবা ইচ্ছেকে আমরা অভাব বলতে পারি। যেমন আমার যদি একটি গাড়ি থাকতো কিন্তু আমার গাড়ি নেই, এই যে আকাঙ্ক্ষা করলাম সেটা আমার অভাব, এটার নাম আমরা চাহিদা বলবো না। চাহিদা হওয়ার জন্য শর্ত হচ্ছে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছে থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং ওই দ্রব্যটি ক্রয় করার জন্য অর্থ ব্যয়ের মানসিকতা থাকতে হবে। এই তিনটি যদি শর্ত থাকে তাহলে আমরা কোন দ্রব্যকে অভাব বলতে পারি। এই তিনটি শর্ত, যেহেতু আমরা এই তিনটি শর্ত ছাড়া আমরা কোনো কিছুকে চাহিদা বলতে পারবো না। কেন বলতে পারবো না সেই ব্যাখ্যায় চলে যাই। চাহিদা হওয়ার শর্ত হচ্ছে গিয়া কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, কোন দ্রব্য বা সেবা কর্ম পাওয়ার আকাঙ্ক্ষা, সেই দ্রব্য এবং সেবা কর্মে ক্রয় করার সামর্থ্য এবং সেই সামর্থ্য তথা অর্থ ব্যয়ের ইচ্ছাকে আমরা অভাব বলবো। এজন্য কোন ভিক্ষুক যদি কল্পনা করে আকাঙ্ক্ষা করে যদি তার একটি গাড়ি হতো, তাহলে তার এই আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলবো না, সেটা অভাব, কারণ তার আর্থিক সামর্থ্য নেই। এখন যদি কোনো কৃপণ, তার প্রচুর টাকা রয়েছে, তার ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে এবং আর্থিক সামর্থ্য রয়েছে, কিন্তু সে কৃপণতার কারণে সে গাড়ি ক্রয়ের জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটা ব্যয় করতে চায় না, সে ইচ্ছুক নয়, ব্যয় করার জন্য ইচ্ছুক নয়। সুতরাং সেই কৃপণের আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তার আকাঙ্ক্ষাকে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র সে অর্থ ব্যয় করার ইচ্ছে না থাকার কারণে আমরা সেটাকে চাহিদা বলতে পারি না। তাহলে বন্ধুরা, আমরা বুঝে নিলাম যে চাহিদা কি এবং অভাব কি, চাহিদা হওয়ার জন্য শর্তটা কি। এখন আমরা বুঝে নিব চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড কি। কোন দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক রয়েছে সেটা যে বিধির মাধ্যমে প্রকাশ হয় সেটা হচ্ছে গিয়া চাহিদা বিধি বা ল অফ দা ডিমান্ড। যদি বিস্তারিত বলতে চাই, কোন দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক, দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক, কি সম্পর্ক? আমরা সাধারণত জানি দাম বাড়লে কোন দ্রব্যের চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই যে দামের সাথে চাহিদার পরিমাণের
যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্ককে আমরা বলবো চাহিদা বিধি। অথবা দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম এবং চাহিদার মধ্যে যে এই ক্রিয়াগত সম্পর্ক রয়েছে তা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। আরো যদি বিস্তারিত বলতে চাই, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় যদি দাম পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন হয় অথবা দামের পরিবর্তনের কারণে চাহিদা পরিমাণের মধ্যে যে পরিবর্তন ঘটে সেটার নামই হচ্ছে, সেটা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। অন্যান্য অবস্থা পরিবর্তিত মানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অর্থ কি? এটা ব্যাখ্যা হচ্ছে কোন ভোক্তার তার রুচির পরিবর্তন, তার আয়ের পরিবর্তন, ভবিষ্যতে কোন দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা নেই অথবা বিকল্প দ্রব্য, গিফন দ্রব্য ইত্যাদি, অথবা আয়ের পরিবর্তন যদি না ঘটে, শুধুমাত্র দামের পরিবর্তন হয়ে যদি চাহিদার পরিবর্তন হয়, তা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে গিয়া চাহিদা বিধি। অন্যান্য অবস্থা বলতে এই অবস্থাগুলো ভেবে যাচ্ছে। আমরা চাহিদা বিধিকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, যেমন এটা হচ্ছে কোয়ান্টিটি অফ দ্য ডিমান্ড, এটা হচ্ছে গিয়া প্রাইস, এটা হচ্ছে জিরো, অর্থাৎ আমরা বিনিয়োগকে আমরা দ্রব্যের চাহিদার পরিমাণ দিলাম, লম্বকে দ্রব্যের দাম দিই। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ ধরে নিলাম আমি 1 একক, তাহলে 1 একক। দ্রব্যের দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ ধরে নিলাম আমি 2 একক। অর্থাৎ যখন দ্রব্যের দাম 5 টাকা তখন দ্রব্যের চাহিদার পরিমাণ 1 একক, দাম কমে যখন 3 টাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ বেড়ে 2 একক। এই যে দ্রব্যের দাম কমার কারণে চাহিদার পরিমাণ বাড়ে। আবার উল্টো দিকে যদি আমরা যাই, দ্রব্যের দাম যখন 3 একক তখন চাহিদার পরিমাণ 2 একক, দ্রব্যের দাম যখন বেড়ে 5 একক হয়ে গেল তখন চাহিদার পরিমাণ কমে 1 একক হয়ে গেল। অর্থাৎ দ্রব্যের দাম কমার কারণে চাহিদার পরিমাণ বাড়ে, দ্রব্যের দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ কমে। এই যে দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক অথবা যে বিপরীতমুখী সম্পর্ক তা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। আমরা যদি এই দুইটি বিন্দুকে আমরা যোগ করে নেই, এই বিন্দুর নাম এই বিন্দু, এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু, তাহলে দুইটি বিন্দুকে যদি আমরা যোগ করে নেই তাহলে আমরা যে রেখাটি পাবো সেটার নাম হচ্ছে চাহিদা রেখা। বন্ধুরা, তাহলে চাহিদা বিধি কি সব সময় কাজ করে? এই বিধি বা নিয়ম কি সব সময় মেনে চলে? না। অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির ভাষায় এই বিধিটি সব সময় কাজ করে না। কখন কাজ করে না? যখন ভোক্তার অভ্যাস রুচির পরিবর্তন ঘটে তখন চাহিদা বিধিটি কাজ করে না। সাধারণত বিধিটি কি হচ্ছে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু যদি ভোক্তার অভ্যাস বা রুচির পরিবর্তন ঘটে তাহলে এই বিধিটি কার্যকর হবে না। উদাহরণ হিসাবে বলতে পারি, যদি একটি আইফোনের দাম বেড়ে যায়, সাথে সাথে যদি ভোক্তার রুচির পরিবর্তন ঘটে তাহলে দাম বাড়া সত্ত্বেও এই আইফোনের চাহিদা না কমে বেড়ে যেতে পারে। অর্থাৎ অভ্যাসের কারণে, রুচির কারণে, ভোক্তার অভ্যাস এবং রুচির পরিবর্তনের কারণে দাম বৃদ্ধি থাকা সত্ত্বেও, দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দ্রব্যের চাহিদা না কমে বেড়ে যেতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে আয়ের পরিবর্তন। কোন দ্রব্যের যদি দাম না বাড়ে তাহলে চাহিদা পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। কিন্তু যদি দাম স্থির থাকা সত্ত্বেও একজন ভোক্তার আয় বেড়ে যায় তাহলে এই দ্রব্যের চাহিদা স্থির না থেকে বেড়ে যেতে পারে, অথবা এই দ্রব্যের দাম বাড়লেও চাহিদার
এই দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও শুধুমাত্র ভোক্তার আয়ের পরিবর্তনের কারণে, আয় বৃদ্ধির কারণে এই দ্রব্যের চাহিদা না কমে বেড়ে যেতে পারে। পরের কথা হচ্ছে অবস্থানগত পরিবর্তন। অবস্থানগত পরিবর্তনের কারণে কোন দ্রব্যের চাহিদা দাম কমা সত্ত্বেও অথবা বাড়া সত্ত্বেও সেই চাহিদা বৃদ্ধি কার্যকর না হতে পারে। যেমন কোন এলাকায় যদি ডায়রিয়া অথবা কলেরা দেখা দেয়, সেখানে যদি পানীয় জাতীয় দ্রব্যের দাম কমে যায়, সেখানে চাহিদা না বেড়ে কমে যেতে, না বেড়ে বরঞ্চ কমে যায়। দাম বৃদ্ধির আশঙ্কা। যদি কোনো দ্রব্যের দাম বর্তমানে বাড়ে তাহলে চাহিদা কমার কথা, কিন্তু যদি ভবিষ্যতে ধারণা করা হয় যে আয়ের চেয়ে আরো বেশি বাড়বে, বর্তমানে চেয়ে আরো বেশি দাম বাড়বে দ্রব্যের, তাহলে চাহিদা না কমে বেড়ে যেতে পারে, অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদা বৃদ্ধি পেতে পারে। গিফেন দ্রব্য, আমরা প্রথমে জেনে নিব গিফেন দ্রব্য কি। গিফেন দ্রব্য হচ্ছে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, সেটার নাম হচ্ছে গিয়ে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি একটি গরিব ফ্যামিলি থাকে, দরিদ্র ফ্যামিলি থাকে, তারা মোটা চাল সব সময় খেয়ে থাকে, এখন যদি মোটা চালের দাম কমে যায়, তাহলে এই দরিদ্র ফ্যামিলিটি মোটা চাল না খেয়ে সে চিকন চাল খাওয়ার অভ্যাস করতে পারে, কারণ মোটা চালের দাম কমে গেছে, সাথে সাথে চিকন চালের দামও কমার সম্ভাবনা থাকে। এর জন্য সে মোটা চাল দাম কমা সত্ত্বেও সেটার চাহিদা কমে যাবে। এজন্য গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। বিকল্প দ্রব্য বলতে কি বুঝবো? একটি দ্রব্যের চাহিদা যদি অন্য কোনো দ্রব্য দ্বারা মেটানো যায়, তাহলে তাকে বিকল্প দ্রব্য বলে। আমরা বিকল্প দ্রব্য সম্পর্কে বিস্তারিত আমরা স্থিতিস্থাপকতায় আলোচনা করব। তাহলে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। কারণ কি? কারণ যদি চিনির দাম বেড়ে যায়, তাহলে চাহিদা কমার কথা। যদি চিনির দামের সাথে গুড়ের দামও বেড়ে যায়, তাহলে চাহিদা না কমে স্থির থাকতে পারে। এজন্য বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি চাহিদা সূচি এবং চাহিদা রেখা। চাহিদা সূচি কি? আমরা কেন দেখতে পাচ্ছি চাহিদা সূচি অর্থ হচ্ছে ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে, তার তালিকাকে চাহিদা সূচি বলে। যদি সহজ ভাষায় বলি, একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ভোক্তা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, তা তালিকার মাধ্যমে প্রকাশের নাম হচ্ছে চাহিদা সূচি। যেমন দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন একজন ভোক্তা 18 একক একটি দ্রব্য পরিমাণ 18 একক পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত। যখন দাম 2 টাকা, তখন একজন ভোক্তা 16 একক পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক। দ্রব্যের দাম যখন বেড়ে 3 টাকা, তখন একজন ভোক্তা 14 একক পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত। অর্থাৎ একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ভোক্তা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে তার তালিকা আকারে প্রকাশের নাম হচ্ছে গিয়া চাহিদা সূচি। তাহলে চাহিদা রেখা কাকে বলে? চাহিদা রেখা চাহিদা সূচির মতোই। যদি সহজভাবে বলি, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ অথবা রেখার মাধ্যমে প্রকাশের নাম হচ্ছে চাহিদা রেখা। যদি বিস্তারিত বলতে যাই, একজন ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তা রেখার মাধ্যমে প্রকাশের নামই হচ্ছে চাহিদা রেখা। যেমন চাহিদা রেখাটি হচ্ছে, যদি এদিকে পরিমাণ দেই, এদিকে যদি দাম দেই, তাহলে এই চাহিদা সূচিটি যদি আমরা রেখার মাধ্যমে প্রকাশ করি, দাম যখন 1 টাকা, তখন দ্রব্যের পরিমাণ 18 একক, ধরে নিলাম এই জায়গায় 18 একক। 1 টাকা, দ্রব্যের পরিমাণ 18 একক। দাম যখন 2 টাকা, তখন দ্রব্যের চাহিদার পরিমাণের একক 0, ধরে নিলাম 0 এই জায়গায় 0।
দাম যখন 3 টাকা, দ্রব্যের পরিমাণের একক হচ্ছে 14, ধরে নিলাম এই জায়গায় 14। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটি পাবো সেটার নাম হচ্ছে চাহিদা রেখা। যদি সহজভাবে বলি, চাহিদার সংখ্যাগত প্রকাশকে চাহিদা সূচি বলে, আর চাহিদা রেখা, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলা হয়। এই যে চাহিদা রেখাটি অঙ্কন করলাম, এই চাহিদা রেখা আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন? আমরা প্রথমত বলবো, দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্ক বা বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়া আয় প্রভাব। আয় প্রভাবটি কি? ধরে নিলাম তুমি একটি 2 কেজি দ্রব্য তুমি 4 টাকা দিয়ে কিনতে পারো, তাহলে 2 কেজির দাম 4 টাকা। এখন যদি এই দামটি, এই 2 কেজির দ্রব্যের দাম 2 টাকা চলে আসে, তাহলে তুমি পূর্বের সেই 2 কেজি তো এখন 2 টাকা দিয়ে কিনতে পারবে, কিন্তু তোমার হাতে রয়েছে 4 টাকা। তাহলে আমি 2 কেজি কেনার পরেও আমার কাছে 2 টাকা উদ্ধৃত থাকে। অর্থাৎ দ্রব্যের দাম কমার কারণে আমার কাছে আরো 2 টাকা উদ্ধৃত রয়েছে। দ্যাট মিনস, এটার অর্থ হচ্ছে আমার কাছে আয়টি একটু বেড়ে গেছে। আমার কাছে প্রকৃত আয় বাড়ে নাই, কিন্তু আয়টি বেড়ে গেছে। অর্থাৎ দাম কমার কারণে আমার কাছে অতিরিক্ত 2 টাকা রয়ে গেছে। এই অতিরিক্ত 2 টাকা থাকার কারণে আমি আরো বেশি দ্রব্য কিনতে চাইবো। অর্থাৎ পূর্বে 2 কেজি কেনার পরেও আরো 2 কেজি কিনতে পারবো, এবং আমার মনে চাইবে আর 2 কেজি কেনার জন্য। এর জন্য দ্রব্যের দাম কমার কারণে আমি এখন 4 কেজি কিনবো। অর্থাৎ দ্রব্যের দাম কমার কারণে আমার কাছে কিছু টাকা উদ্ধৃত থাকে। দ্যাট মিনস আমার আয়টা বেড়ে যায়, আয় প্রভাবটা বেড়ে যায়। এই আয়ের কারণে, আয় প্রভাবের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আরেকটি কারণ হচ্ছে পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব কি? স্বাভাবিকভাবে একটি দ্রব্যের দাম বাড়লে সেটার আমরা কম কিনতে চাইব। এখন যখন একটি দ্রব্যের দাম কমে যাবে, আমরা স্বাভাবিকভাবে যেটার দাম বেড়ে গেছে সেটা না কিনে যেটার দাম কমে গেছে সেটা আমরা বেশি কিনতে চাইবো। কারণ আমরা উপযোগ বা স্যাটিসফ্যাকশন, তৃপ্তিটা আমরা বেশি লাভ করতে চাই। এজন্য আমরা যেটার দাম কমে যায় সেটা কিনতে আমরা বেশি আগ্রহী হই। এজন্য বা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আর এটাই হচ্ছে পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব কি? যে একটি দ্রব্য, যে দ্রব্যটির দাম বেশি সেটা আমরা না কিনে যে দ্রব্যটির দাম কম সেটা আমরা বেশি কিনতে চাইবো। এটাই মানে হচ্ছে পরিবর্তক প্রভাব। এই পরিবর্তক প্রভাবের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামীর আরেকটি কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি? আমরা স্বাভাবিকভাবে যে দ্রব্যের দাম বেশি সেটা আমরা কম কিনতে চাইবো। কারণ কি? আমরা তৃপ্তি কম পাবো, এর জন্য কম কিনতে চাইবো। যে দ্রব্যের দাম কম সেটা আমরা বেশি কিনতে চাইবো। কারণ কি? যে আমরা উপযোগ বা স্যাটিসফ্যাকশনটা আমরা সর্বোচ্চ পর্যায়ে নিতে চাই। যতক্ষণ পর্যন্ত মার্জিনাল ইউটিলিটি তার প্রাইসের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চাইবো উপযোগটা প্রাইসের সমান করার জন্য। যে দ্রব্যের দাম স্বাভাবিকভাবে কম সেটা আমরা বেশি কিনতে চাইবো, এই কারণে আমরা উপযোগ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য। এজন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা রেখা কি, চাহিদা সূচি কি, চাহিদা বিধি কখন কার্যকর হয়, কখন কার্যকর হয় না, চাহিদা রেখা ডান থেকে বাম দিকে নিম্নগামী কেন। এই যে ক্লাসগুলো নিচ্ছি এগুলা তোমাদের পাঠ্য বইয়ের ধারাবাহিক ক্লাস। আমরা এক্সাম রুম টেকনিক, পরীক্ষার হলের টেকনিক বা সৃজনশীল প্রশ্নের টেকনিক সম্বলিত কোনো ক্লাস এখন পর্যন্ত নেই চাহিদার উপর। আমরা সময় মতো নেব। বন্ধুরা, শুধুমাত্র তোমাদের
ক্লাসগুলো বইয়ের পাঠ্য বইয়ের সাথে ম্যাচ করে আমি কিছু ক্লাস নিচ্ছি। তোমাদের এক্সাম রুম টেকনিক ক্লাস অবশ্যই আমি দেবো। আজকের ক্লাসটি যদি আমরা 1 মিনিটে শেষ করতে চাই, তাহলে আমরা চাহিদা কাকে বলে? চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সেই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকে চাহিদা বলে। চাহিদার সূচি কি? চাহিদা চাহিদার গাণিতিক প্রকাশ অথবা সংখ্যাগত প্রকাশকে চাহিদা সূচি বলে। চাহিদার রেখা কি? চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা সূচি বলে। চাহিদা বিধি কি? দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, সেটা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। সর্বশেষ শিখেছিলাম চাহিদা রেখা ডান দিকে কেন নিম্নগামী। আমরা এই 3টি কারণ, মূল কারণটি হলো গিয়া প্রাইসের সাথে ডিমান্ডের ঋণাত্মক সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো বন্ধুরা, তোমাদের এই ক্লাস থেকে বিভিন্ন টেকনিকে বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। সেই এক্সাম রুম টেকনিক গুলো ক্লাসগুলো আমরা নিব। এইগুলো শুধুমাত্র তোমাদের পাঠ্য বইয়ের সাথে ম্যাচ করে এই ক্লাসগুলো শুধুমাত্র নিয়েছি। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা ক্লাসগুলা বন্ধুদের সাথে শেয়ার করতে কখনো ভুলবে না। সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিতে কখনো ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আবারও।